হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক কেমিক্যাল বন্ডিং। আগামী রবিবার অর্থাৎ 4th মে তোমাদের নিট 2025 এক্সাম হতে চলেছে। সেখানে কেমিস্ট্রিতে তোমাদের 180 মার্কসের মধ্যে আনসার করতে হবে এবং সেই 180 এর মধ্যে কেমিক্যাল বন্ডিং থেকে কিন্তু 8 অথবা 12 নম্বর থাকবে, অর্থাৎ অ্যাটলিস্ট দুটো অথবা তিনটে কোশ্চেন থাকবেই। প্রত্যেকবারই দুটো কোশ্চেন থাকে, কোনো তিনটে কোশ্চেনও দিয়ে দেয়। তো সেক্ষেত্রে একটি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং। আজকে আমি তোমাদের কেমিক্যাল বন্ডিং থেকে টপিক ওয়াইজ এমসিকিউ সলভ করাবো, যেখানে আমি এমসিকিউ সলভ করানোর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা টপিক থরলি ডিসকাস করব, যাতে তোমাদের ওভারঅল চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যায়। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ এরপরে কিন্তু থরলি চ্যাপ্টার ওয়াইজ আমাদের এমসিকিউ আসবে। এইভাবে আমরা কিন্তু গোটা চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ এমসিকিউ সলভ করব। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন আমি এনেছি কিন্তু ফেজান্স রুল থেকে। কি বলছে? বলছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন ইনক্রিজিং অর্ডার অফ কোভালেন্ট ক্যারেক্টার, অর্থাৎ কোভালেন্ট ক্যারেক্টারের ইনক্রিজিং অর্ডারে আমাদেরকে সাজাতে হবে। কম্পাউন্ড গুলো আছে কি কি? কম্পাউন্ড গুলো আছে আমাদের NaCl, MgCl2, AlCl3। তো এখানে আমরা দেখতে পাচ্ছি Cl মাইনাসটা ফিক্সড, অর্থাৎ অ্যানায়ন ফিক্সড। তাহলে ক্যাটায়ন কে কে আছে? ক্যাটায়ন আছে Na প্লাস, Mg2 প্লাস, আর আছে আমাদের Al3 প্লাস। তো আমরা জানি পোলারাইজেশন যেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি? কোভ্যালেন্ট ক্যারেক্টার। অর্থাৎ কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি হবে কার কম হবে সেটা ডিপেন্ড করবে পোলারাইজেশনের উপরে। আর সেই পোলারাইজেশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ অফ ক্যাটায়ন। অর্থাৎ ক্যাটায়নের সাইজ যদি বড় হয় পোলারাইজেশন কম হবে, ক্যাটায়নের সাইজ যদি ছোট হয় পোলারাইজেশন বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে সাইজ কার বড়? সাইজ সবথেকে বড় Na প্লাস, তারপরে Mg2 প্লাস, তারপরে Al3 প্লাস। তাহলে পোলারাইজেশনের অর্ডার কি হবে? পোলারাইজেশনের অর্ডার হবে, পোলারাইজিং পাওয়ারের অর্ডার হবে এইটা। তাহলে সবথেকে হাইয়েস্ট কোভ্যালেন্ট কে হবে? হাইয়েস্ট কোভ্যালেন্ট হবে আমাদের AlCl3, তারপরে আসবে আমাদের MgCl2, তারপরে আসবে NaCl, অর্থাৎ অপশন A উইল বি দা কারেক্ট আনসার। হুইচ ওয়ান শোজ অক্টাহেড্রাল জিওমেট্রি? দেখো অক্টাহেড্রাল জিওমেট্রি কারা শো করবে? অক্টাহেড্রাল জিওমেট্রি সেখানেই হবে যেখানে আমরা sp3d2 হাইব্রিডাইজেশন দেখতে পাবো। এবার এখানে প্রত্যেকটা সেন্ট্রাল অ্যাটমে হাইব্রিডাইজেশন বার করব। হাইব্রিডাইজেশনের ফর্মুলা কি? হাফ ইনটু সেন্ট্রাল অ্যাটম কি আছে? সালফার, ভ্যালেন্স ইলেকট্রন কটা? 6টা, প্লাস মোনোভ্যালেন্ট অ্যাটম কটা আছে? 6টা। তাহলে এক্ষেত্রে কত হবে? 6। 6 মানে কি আসবে? sp3d2। তাহলে এইটা অবশ্যই আমাদের অক্টাহেড্রাল হবে। নেক্সট IF6 আছে, IF6 প্লাস, তাহলে হাফ ইনটু আয়োডিনে কটা? 7টা, মোনোভ্যালেন্ট অ্যাটম ফ্লুরিন 6টা, প্লাস 1 আছে তাহলে -1। তাহলে এখানেও আমরা পাবো 6, তাহলে এক্ষেত্রেও আসবে sp3d2। নেক্সট SiF62 মাইনাস, হাফ ইনটু সিলিকনের বাইরে কটা আছে? 4টে, প্লাস ফ্লুরিনের বাইরে কটা আছে? সরি, ফ্লুরিন কটা আছে? 6টা, মোনোভ্যালেন্ট -2 আছে, তার মানে এখানে আসবে +2, তাহলে এটাও আসবে আমাদের 6। দিস ইজ অলসো sp3d টুয়াইস। SF4 যদি দেখি তাহলে হাফ ইনটু সালফার কটা? সালফার হচ্ছে আমাদের 6টা, প্লাস মোনোভ্যালেন্ট আছে 4টে, তাহলে এখানে আসবে আমাদের 5, দ্যাট ইজ sp3d। তাহলে দিস ওয়ান ইজ নট অক্টাহেড্রাল, এখানে জানতে চেয়েছে ডাজন্ট শো অক্টাহেড্রাল, তাহলে SF4 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফর্মড বাই sp2 হাইব্রিড অরবিটাল, অর্থাৎ sp2 হাইব্রিড অরবিটাল এখানে কোথায় আমরা দেখতে পাই? সিমিলারলি আমরা কি করব? এখানে হাইব্রিডেশন করব। তাহলে হাফ ইনটু কার্বন কটা? 4টে, মোনোভ্যালেন্ট অ্যাটম কি? হাইড্রোজেন 4, তাহলে এখানে কত আসবে? 4, তার মানে এটা আসবে আমাদের sp3। সিমিলারলি কার্বন আর অক্সাইড আছে, অক্সিজেন দুটো আছে, তাহলে হাফ ইনটু কার্বন কত? 4, মোনোভ্যালেন্ট নেই, তাহলে এটা কত আসবে? 2, দ্যাট ইজ sp। BF3 যদি ক্যালকুলেট করি তাহলে কত আসবে? হাফ ইনটু বোরনে কত? 3, মোনোভ্যালেন্ট আছে 3টে, তাহলে 3, এখানে কত আসবে? 3, তাহলে এটা হবে আমাদের sp2। BF2 হাফ ইনটু বেরিলিয়ামের বাইরে কটা আছে? দুটো, ফ্লুরিন কটা আছে? মোনোভ্যালেন্ট দুটো, তাহলে 2, তাহলে এখানে আসবে আমাদের sp। তাহলে sp2 কোথায় দেখতে পাচ্ছি আমরা? BF3, সো অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ওয়ান ইজ প্যারাম্যাগনেটিক? নাও প্যারাম্যাগনেটিক কাকে বলবো? প্যারাম্যাগনেটিক হচ্ছে তারা যারা অ্যাট্রাক্ট হয় বাই ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ যাদের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট থাকে, তাদের বলবো প্যারাম্যাগনেটিক।
এবার আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট কোথায় থাকবে? অবশ্যই অড ইলেকট্রন স্পিসিস হতে হবে, অড ইলেকট্রন স্পিসিস। আর ইভেন এর মধ্যে দুটো নাম্বার থাকবে, কত? 10 and 16 ইলেকট্রন, অর্থাৎ 10টি ইলেকট্রন থাকলেও প্যারাম্যাগনেটিক, 16টা ইলেকট্রন থাকলেও প্যারাম্যাগনেটিক, আর সমস্ত অড ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক। আনপেয়ার্ড হতে গেলে অবশ্যই সেখানে কি থাকতে হবে? অড নাম্বার অফ ইলেকট্রন, যেটা পেয়ার্ড আপ হবে না। আর ইভেন এর ক্ষেত্রে দুটো নাম্বার অফ ইলেকট্রন, সেটা হচ্ছে 10 আর 16 যদি থাকে তাহলে অবশ্যই প্যারাম্যাগনেটিক হবে। বাকি সকলে অর্থাৎ ইভেন নাম্বারে 10 and 16 বাদ দিয়ে বাকি সকলে ডায়াম্যাগনেটিক হবে। তাহলে এখানে আমরা জাস্ট ইলেকট্রন নাম্বার কাউন্ট করব, তারপর ম্যাচ করে দেখব কোনটা ডায়াম্যাগনেটিক কোনটা প্যারাম্যাগনেটিক। H2 মানে ইলেকট্রন কটা? হাইড্রোজেনের একটা, তাহলে দুটো হাইড্রোজেন কটা আসবে? দুটো। Li2 মানে লিথিয়ামে কটা আছে? লিথিয়ামে 3টে ইলেকট্রন, তাহলে 3 + 3 দুটো করলে কত হবে? 6টা। B2 বোরনের 5টি ইলেকট্রন, দুটো বোরন মানে 5 + 5 10। নাইট্রোজেনের 7টা ইলেকট্রন, 7 + 7 দ্যাট ইজ 14। দেখো 14 এটা কি? অবশ্যই ডায়াম্যাগনেটিক ইভেন। এখানে 2 অবশ্যই ডায়াম্যাগনেটিক, 6 অবশ্যই ডায়াম্যাগনেটিক। দেখো 10 আছে, 10 হলে কি হবে? প্যারাম্যাগনেটিক। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। সিমিলার আরেকটা এক্সাম্পল হচ্ছে কিন্তু আমাদের O2, এটাও দিতে পারে। অপশন কত? 8 + 8 দ্যাট ইজ 16। এটাও কিন্তু আমাদের প্যারাম্যাগনেটিক। এবার আরেকটু যদি বলি, N2 এর জায়গায় যদি আমাদের থাকতো N2 2- তাহলে কত হতো? 7 + 7, দুটো ইলেকট্রনের জন্য কত? 2, তাহলে কত হতো? 16। এটাও কিন্তু আমাদের প্যারাম্যাগনেটিক হতো, অর্থাৎ N2 যদি আমাদের ডায়াম্যাগনেটিক হয়, N2- হবে আমাদের প্যারাম্যাগনেটিক, কারণ একটাই 14 নাম্বার অফ ইলেকট্রন, একটাই 16 নাম্বার অফ ইলেকট্রন। তো এর পরের টপিক অর্থাৎ বন্ড অর্ডার এবং সেখান থেকে ডাইপোল মোমেন্ট এবং হাইড্রোজেন বন্ডিং, এই সমস্ত টপিকের উপরে কিছু এমসিকিউ আমরা দেখে নেব। পরের টপিকের বেশ কিছু এমসিকিউ আমরা দেখে নেব। দেখো কি বলেছে? দ্য কারেক্ট অর্ডার অফ স্টেবিলিটি, যেখানে N2 আছে, N2+ আছে, N2- আছে আর N2 আছে। তাহলে এখানে আমাদের সবার আগে বন্ড অর্ডার বার করতে হবে। আমরা জানি বন্ড অর্ডার ইজ bond order is directly proportional to bond stability. এবার এখানে জাস্ট নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট করব এবং বন্ড অর্ডার বার করব। দেখো এখানে নাম্বার অফ ইলেকট্রনস আর বন্ড অর্ডার, এখানে যদি একটা চার্ট আমরা করি তাহলে আমাদের জাস্ট মনে রাখবো 14 নাম্বার অফ ইলেকট্রনস থাকলে বন্ড অর্ডার হবে 3। এবার এক এক করে ইলেকট্রন বাড়াবো, 0.5 করে বন্ড অর্ডার কমাবো, এবং একটা একটা করে ইলেকট্রন কমাবো, সেক্ষেত্রেও 0.5 করে বন্ড অর্ডার কমাবো। তাহলে 14 নাম্বার অফ ইলেকট্রনস এর বন্ড অর্ডার 3, এটা হচ্ছে হাইয়েস্ট বন্ড অর্ডার। যদি এখানে আসি আমি, তাহলে 15 হলে কত হবে? 0.5 কমবে 2.5। ইলেকট্রন নাম্বার কমালে 13 হলে কত হবে? সেক্ষেত্রেও 2.5। 16 হলে কত হবে? 2। 17 হলে হবে 1.5, আর 18 হলে হবে 1। সিমিলারলি এখানে 12 হলে কত হবে? 2। 11 হলে হবে 1.5, আর 10 হলে হবে 1। এবার এখান থেকে ম্যাচ করে ইলেকট্রন নাম্বার কাউন্ট করে দেখব। দেখো ফার্স্টে N2 আছে, N2 যদি ক্যালকুলেট করি কত হবে? 7 + 7 = 14। 14 মানে বন্ড অর্ডার কত? 3। নেক্সট আমাদের আছে N2+, যদি ক্যালকুলেট করি 7 + 7, নাইট্রোজেনের জন্য প্লাস আছে, তার জন্য -1, তাহলে কত আসবে? 13। 13 মানে কত হচ্ছে? 2.5। সিমিলারলি N2- যদি ক্যালকুলেট করি 7 + 7, -1 আছে, তার জন্য +1, তাহলে কত আসবে? 15। 15 মানে কত? 2.5। তাহলে N2 কত আসবে? N2 আসবে 7 + 7, 2 আছে তাহলে +2, তাহলে কত আসবে? 16। 16 মানে কত আসছে আমাদের? 2। তাহলে যার বন্ড অর্ডার যত কম তার স্টেবিলিটি তত কম, যার বন্ড অর্ডার যত বেশি তার স্টেবিলিটি তত বেশি। তাহলে সবথেকে বেশি স্টেবল কে? সবথেকে বেশি স্টেবল হচ্ছে N2। তারপরে N2+, N2- কি হবে? ইকুয়াল স্টেবিলিটির হবে। সবথেকে শেষে হবে N2-2-। তাহলে অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 6, though covalent in nature, why methanol is soluble in water? কোভ্যালেন্ট হওয়ার পরেও মিথানল কেন ওয়াটারে সলিউবল? তার কারণ চারটা অপশন লেখা আছে। মিথানল ইজ ট্রান্সপারেন্ট ইন লাইক ওয়াটার, ডিউ টু হাইড্রোজেন বন্ডিং বিটুইন মিথানল এন্ড ওয়াটার, ডিউ টু ভ্যান ডার ওয়েলস ফোর্সেস বিটুইন মিথানল এন্ড ওয়াটার, ডিউ টু কোভ্যালেন্ট অ্যাট্রাকশন ফোর্সেস। আমরা জানি এখানে অ্যাকচুয়াল কারণটা কি?
ডিউ টু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। যদি আমরা দেখি মিথানল কেমন হয়, মিথানল এরকম হয় CH3OH, এখানে হাইড্রোজেন বন্ডিং কাজ করবে, এখানে ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, এখানে হাইড্রোজেন বন্ডিং কাজ করবে এবং এই হাইড্রোজেন বন্ডিং এর জন্যই অ্যালকোহল, জেনারেলি মিথানল, ইথানল এগুলো কি হবে, সলিউবল ইন ওয়াটার হবে। এবং যত এই অ্যালকিল গ্রুপ অর্থাৎ ROH মানে অ্যালকোহল, যত অ্যালকিল গ্রুপের সাইজ বাড়বে তত কি হবে, আমার সলিবিলিটি কমবে, কারণ R গ্রুপ হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার, ওটা ওয়াটারে সলিউবল হতে চায় না। তাহলে হাইড্রোজেন বন্ডিং আমার ফিক্স থাকছে, কিন্তু R গ্রুপ অর্থাৎ হাইড্রোফোবিক ক্যারেক্টার বেড়ে যাচ্ছে, তাহলে সলিবিলিটি কি হবে, কমে যাবে, অর্থাৎ হায়ার অ্যালকোহলস আর লেস সলিউবল। আমি এখানে লিখে দিচ্ছি হায়ার অ্যালকোহলস আর লেস সলিউবল, এটা স্টেটমেন্ট বেস কোশ্চেনে কিন্তু আসতে পারে। হায়ার অ্যালকোহলস আর লেস সলিউবল due to hydrophobic character of অ্যালকিল গ্রুপ, অর্থাৎ যে আর গ্রুপ আছে সেটা বড় হচ্ছে, হাইড্রোফোবিক ক্যারেক্টার বেড়ে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে, হায়ার অ্যালকোহলের সলিবিলিটি কি হচ্ছে, কমে যাচ্ছে। হুইচ ওয়ান হ্যাজ লোয়েস্ট ডাইপ্রোপ মোমেন্ট, চারটে অপশন, জাস্ট স্ট্রাকচারগুলো ড্র করব। BF2 কেমন হয়, লিনিয়ার হয়, তাহলে BEF, এদিকে F। অ্যামোনিয়া কেমন হবে, NH3 পিরামিডাল, উপরে একটা লোন পেয়ার থাকবে। NF3 কেমন হবে, সেম, উপরে একটা লোন পেয়ার থাকবে। আর আছে ওয়াটার, ওয়াটার কেমন হবে, ভি শেপ, উপরে দুটো লোন পেয়ার থাকবে। তাহলে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার ডাইপোল মোমেন্ট কেমন হবে, দেখো বেরিলিয়াম আর ফ্লুরিন এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, বেরিলিয়াম ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ডেল্টা মাইনাস, ফ্লুরিন ইজ ডেল্টা প্লাস। তাহলে এখান থেকে ডাইপোল মোমেন্ট এই দিকে যাবে, এখান থেকে ডাইপোল মোমেন্ট এই দিকে আসবে। সিমিলারলি নাইট্রোজেন আর হাইড্রোজেন যদি ক্যালকুলেট করি, তাহলে এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস প্লাস, ডেল্টা প্লাস। তাহলে এই বন্ডের উপরের দিকে যাবে, এই বন্ডের উপরের দিকে যাবে, এই বন্ডের উপরের দিকে যাবে, এবং নাইট্রোজেন থেকে লোন পেয়ার উপরের দিকে যাবে, অ্যাজ এ হোল রেজাল্টেন্ট আমরা উপরের দিকে পাবো। এইখানে যদি দেখি ফ্লুরিন ইজ মাচ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা মাইনাস, তাহলে এই বন্ডের নিচের দিকে, এই বন্ডের নিচের দিকে, এই বন্ডের নিচের দিকে, অ্যাজ এ হোল নিচের দিকে, আর নাইট্রোজেন লোন পেয়ার একটা উপরের দিকে, অর্থাৎ দুটো ভ্যালু ক্যান্সেল আউট করবে, কিছুটা অ্যামাউন্টে কমবে, ক্যান্সেল আউট করবে ইন দ্য সেন্স পুরোটা কমবে না, কারণ উপরটা হচ্ছে নাইট্রোজেন লোন পেয়ার আর নিচেরটা হচ্ছে নাইট্রোজেন ফ্লুরিন। সিমিলারলি এখানে যদি দেখি হাইড্রোজেন ডেল্টা প্লাস আর অক্সিজেন ডেল্টা মাইনাস, তাহলে এখান থেকে উপরের দিকে যাবে, এখান থেকে উপরের দিকে, আর লোন পেয়ার উপরের দিকে, রেজাল্টেন্ট উপরের দিকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে তো মিউ গ্রেটার দ্যান 0, এইখানেও মিউ গ্রেটার দ্যান 0, এইখানেও মিউ গ্রেটার দ্যান 0। তার কারণ হচ্ছে এইখানে কি হচ্ছে, দুটো অপোজিট দিকে হলেও ভ্যালু ডিফারেন্ট হবে, কারণ নিচেরটা নাইট্রোজেন আর ফ্লুরিনের রেজাল্টেন্ট, উপরটা নাইট্রোজেন আর লোন পেয়ার। কিন্তু এই ক্ষেত্রে যদি দেখি, এটা বড় বেরিলিয়াম ফ্লুরিন বন্ড, এটাও বেরিলিয়াম ফ্লুরিন বন্ড, অপোজিট ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেল, দুটো ক্যান্সেল আউট করে যাবে, তাহলে এই ক্ষেত্রে আমরা মিউ ইকুয়াল টু 0 পেয়ে যাব। এই ক্ষেত্রে আমরা মিউ গ্রেটার দ্যান 0 পাবো, এই ক্ষেত্রেও মিউ গ্রেটার দ্যান 0, এই ক্ষেত্রেও ডাইপোল মোমেন্ট গ্রেটার দ্যান 0। তাহলে লোয়েস্ট কার হবে, লোয়েস্ট হবে BF2। যদি বলতো হাইয়েস্ট কার হবে, দেখো এখানে বন্ড অ্যাঙ্গেল সব থেকে লোয়েস্ট কত, 104.5, আর এই দুটোতে নিয়ার অ্যাবাউট 107, এইখানে কত, 180। তাহলে বন্ড অ্যাঙ্গেল যত কমবে ডাইপোল মোমেন্ট তত বাড়বে। আমি এখানে লিখে দিচ্ছি মিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড অ্যাঙ্গেল, অর্থাৎ হাইয়েস্ট কার হতো, হাইয়েস্ট হচ্ছে কিন্তু ওয়াটারের হতো, কারণ এখানে কি হবে, ডাইপোল মোমেন্ট হাইয়েস্ট, তার কারণ বন্ড অ্যাঙ্গেল হচ্ছে লোয়েস্ট। তাহলে এই ছিল আমাদের কিন্তু কেমিক্যাল বন্ডিং অ্যাজ এ হোল। আমি এখানে কিন্তু সবগুলো টপিক অল্প অল্প করে ডিসকাস করে দিয়েছি, যেখানে আমরা ডাইপোল মোমেন্ট, হাইড্রোজেন বন্ডিং, বন্ড অর্ডার, প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক, ফ্যাজান্স রুল, হাইব্রিডাইজেশন এবং স্ট্রাকচার বেসড কোশ্চেন সবকিছু কিন্তু করে দিয়েছি। যদি তোমাদের ভিডিওটি উপকারী মনে হয় এবং ভালো লাগে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পরের ভিডিওর জন্য ওয়েট করো, এবং কমেন্ট বক্সে জানাও অবশ্যই যে কোন টপিকের উপর বা কোন চ্যাপ্টারের উপর ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে। নমস্কার।